এই কে তুমি? আমি কে সেটা না হয় পরে বলছি, আগে নিজের কাপড় চোপড় ঠিক করেন। এভাবে উলঙ্গ হয়ে নাচানাচি করতে লজ্জা করে না আপনার? অসভ্য মেয়ে একটা। এই যে মিস্টার, ঠিক করে কথা বলো। এটা আমার বাড়ি আর এই বেডরুমটা একান্তই আমার ব্যক্তিগত। সেখানে কখনোই কেউ প্রবেশ করে না। তাই আমার রুমে কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, তাই বুঝি। তাই বলে আপনি সব সময় এভাবে রুমের দরজা খুলে রেখে কাপড় চোপড় খুলে নাচানাচি করেন, তাই না? বাড়িটা বাইরে থেকে দেখে তো বেশ ভদ্রলোকের বাড়ি বলেই মনে হচ্ছিল, কিন্তু ভেতরে যে এমন অবস্থা সেটা আমি জানতাম না। নাউজুবিল্লাহ। নীলের এহেন কথাবার্তা শুনে নেহা রেগে গেল আর তার আম্মুকে ডাকতে শুরু করলো। তার আম্মু রান্নাঘরে রান্না করছিল। মেয়ের এমন চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে এলেন আর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নেহা? এভাবে চেঁচামেচি করছিস কেন? তুই তো জানিস আমি রান্নাঘরে রান্না করছিলাম, সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এমন সময় তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? আমার মনে খুব আনন্দ লেগেছে তাই আমি চেঁচাচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা? তোর মনে আনন্দ লেগেছে তাই বলে তোকে এইভাবে চেঁচামেচি করতে হবে? তুই তো জানিস আমি সকাল থেকে রান্নাঘরে আছি, আর আমাদের বাড়িতে কারোরই কাজের লোকের হাতে রান্না খেতে ইচ্ছে করে না, তাই সব কিছু আমাকে নিজের হাতে করতে হয়। তোমার এসব প্যাচাল শুনতে আমার একদমই ভালো লাগছে না। তুমি আগে আমাকে এইটা বলো, এই হনুমানটা এখানে কোথা থেকে এসে জুড়েছে? আর সরাসরি আমার রুমে কেন? তুমি তো জানো আমার রুমে আমি আমার মতো করে থাকি, আমি ড্রেস চেঞ্জ করছিলাম, এমন সময় এই হনুমানটা চলে এসেছে। নেহার মুখ থেকে এই কথা শুনে নেহার আম্মু নীলের দিকে ফিরে তাকালো আর তিনি নীলকে দেখে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকেন, আরে বাবা, এটা আমি কাকে দেখছি? নীল, তুমি কখন এলে? আর তুমি এখানে আসবে সেটা তো তোমার আঙ্কেল বা অন্য কেউ আমাকে বলেনি। আসলে আঙ্কেলের হয়তো আপনাকে বলতে মনে ছিল না। আমি তো আঙ্কেলের সঙ্গে কথা বলি, তারপরে এসেছি। আসলে আব্বু আমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার আঙ্কেল এখনও ঘুমাচ্ছে আর আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তুমি এক কাজ করো, এই রুমের পাশেই একটা রুম আছে, ওটা ফাঁকাই আছে, তুমি চাইলে ওই রুমে থাকতে পারো। আর তুমি তো মনে হয় সারা রাত জার্নি করে এসেছো, ব্রেকফাস্ট করা হয়নি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসো, সবার সঙ্গে একসঙ্গে খাবে। আচ্ছা আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। অতঃপর নীল সেখান থেকে চলে গেল আর নেহার রাগে গজগজ করতে করতে তার আম্মুকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, এই ছেলেটা কে? আর চেনা নেই জানা নেই তাকে তুমি আমাদের বাড়িতে থাকতে দিয়েছো? আর তারপর সবচেয়ে বড় কথা হলো, তুমি এই ছেলেটাকে আমার রুমের পাশের রুম কেন থাকতে বলেছো? এ হলো নীল, তোর বাবার বন্ধুর ছেলে। ওরা গ্রামে থাকে। তোর বাবার এখানে চাকরি হওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম। তারপর গ্রামে খুব একটা যাওয়া হতো না, কিন্তু ওর বাবার সঙ্গে আমাদের প্রায় ফোনে কথাবার্তা হয়। যাই হোক, এখন তোকে সব কিছু বলতে পারবো না। আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। এই বলতে বলতে নেহার আম্মু নেহার রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। এদিকে নেহা ড্রেস চেঞ্জ করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তারপর সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। নীল যখন ব্রেকফাস্ট টেবিলে আসে তখনই নীলকে দেখে নেহার ছোট বোন রিমি বলতে থাকে, আরে নীল ভাইয়া, তুমি কখন আসলে? আব্বুর কাছে তো শুনেছিলাম তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা তো আব্বু আমাকে বলেনি। না মানে আসলে তোমাকে দেখতে খুব মন চাইছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। বলো, ভালো করিনি? একদম ভালো করেছো। তুমি যখন এসেছো ভালোই হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমার স্কুল বন্ধ, অনেক দিনের ছুটি আছে আমার। আমিও ভাবছিলাম তোমাকে ফোন করে আমাদের এখানে আসতে বলবো। যাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তুমি ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বিকাল এসে তোমার সাথে কথা বলবো। এই কথা বলতে বলতে রিমি নাস্তা শেষ করে নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। এদিকে নীল নাস্তা শেষ করে নেহার আম্মুকে বলে, আন্টি, আঙ্কেল তো এখনো ব্রেকফাস্ট টেবিলে আসলো না। আমার তো আঙ্কেলের সঙ্গে জরুরি কথা বলার ছিল। আসলে আজ তোমার আঙ্কেলের শরীরটা ভালো নেই, তাই হয়তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তাছাড়া প্রেশারটাও ইদানিং বেড়ে চলেছে, তাই আমি আর তোমার আঙ্কেলকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করিনি। যাই হোক,
তুমি কোনো টেনশন করো না, তোমার আঙ্কেল হয়তো এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে। ওকে আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আঙ্কেল ঘুম থেকে উঠলে আপনি একটু কষ্ট করে আঙ্কেলকে বলে দেবেন আমি চলে এসেছি। নেহার আম্মু তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর এক এক করে সবাই নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে যায়। এদিকে নেহা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় হঠাৎ নীল নেহার রুমে সামনে চলে আসে। আরে এই যে ম্যাডাম, আপনি ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছেন নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে যাচ্ছেন সেটা তো আপনাকে দেখে কনফার্ম হওয়া যাচ্ছে না। এই অসভ্য ইতর লম্পট চরিত্রহীন ছেলে একটা, আমার বিষয়ে আপনার এত চিন্তা করতে কে বলেছে? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব নাকি পার্কে ঘুরতে যাব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না আপনি এই বিষয়ে নাক গলান, কারণ আমার ফ্যামিলির কেউ কখনোই আমার উপর কোনো বিষয়ে বাধা আরোপ করে না। আরে আপনি তো যা ইচ্ছা তাই, আপনি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। তা অপরিচিত মানুষ যার সঙ্গে আগে কোনো দিন দেখা হয়েছে কিনা সেটাও হয়তো সঠিক বলতে পারবেন না। আর তার সঙ্গে আপনি এরকম আচরণ করছেন, এই আচরণ করতে আপনার রুচিতে বাধে না? আসছে আমার ভদ্রলোক আমাকে ভদ্রতা শেখাতে। শোনেন, আমি না যার তার কাছ থেকে কোনো কথা শুনতে অভ্যস্ত নই, তাই দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবেন না। এখন মানে এখান থেকে কেটে পড়ুন। আমার ভার্সিটির টাইম হয়ে গেছে। আপনার সঙ্গে অযথাই প্যাচাল পাড়তে গেলে আমার ভার্সিটিতে লেট হয়ে যাবে। ও তাই নাকি? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এখন ভার্সিটিতে যান, বিকালে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কোন ফালতু মার্কা ছেলেপেলের কথা শোনার সময় আমার নেই। আর হ্যাঁ মিস্টার, আপনি যদি এই বাড়িতে কয়েকদিন থাকেন তাহলে ভদ্রভাবে থাকতে হবে, কারণ এটা ভদ্রলোকের বাড়ি, আর কোনো অসভ্য অভদ্রলোকের জায়গা এই বাড়িতে হয় না। এই কথাগুলো বলতে বলতে নেহার রুম থেকে বের হয়ে ভার্সিটিতে চলে যেতে চাইছিল। এমন সময় হঠাৎ নীল লক্ষ্য করলো নেহা একটা মিনি কাট আর হট প্যান্ট পরে বাইরে বেরোচ্ছে। এই বিষয়টা নীলের ঠিক ভালো লাগলো না, তাই সে নেহাকে বলল, আরে এই যে ম্যাডাম, এটা কোন ধরনের ভদ্রতা? আপনি কি সব পোশাক পরেছেন সেগুলোর দিকে একবার তাকিয়েছেন? আপনি যে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার কি লাজ লজ্জা কিছু নেই? এই যে মিস্টার শোনেন, আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমাকে এত জ্ঞান দিতে আসবেন না। জ্ঞান দেওয়া লোক আমার একদমই পছন্দ নয়। আমার বাড়িতে কেউ কখনো আমার স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমি আমার ইচ্ছে মতো চলি। তাই আমি আশা করব আপনি যতক্ষণ এই বাড়িতে আছেন ততক্ষণ আমার বিষয়ে অন্তত নাক গলাতে আসবেন না। আর যদি কখনো আপনি আমার বিষয়ে নাক গলাতে আসেন তাহলে সেটা আপনার পক্ষে ভালো হবে না। ধুর, যা, এটা আমি কোথায় এসে পড়লাম? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মেয়েকে ভালো কিছু বলতে গেলাম আর উল্টো সে আমাকে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আপনি কি করবেন না করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার নেই। তবে আমার মনে হয়েছিল আপনার মতো যুবতী একটা মেয়ের এসব পড়ে বাইরে যাওয়া উচিত নয়, তাই বলেছিলাম। আমি যদি এই কথাটা বলে খুব বেশি ভুল করে থাকি তাহলে আমি সরি, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাই হোক, আপনাকে ক্ষমা চাইতে হবে না। নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই অনেক। আর হ্যাঁ, নেক্সট টাইম এমন ভুল কখনো করবেন না। এই বলে নেহা হনহন করে বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় কেটে গেল। তখনই হঠাৎ নেহার আম্মু নীলের রুমে আসলো আর বলতে লাগলো, তা বাবা, তোমার বাবা মা কেমন আছে সেটা তো বললে না। আসলে সকাল থেকে কাজের অনেক চাপে আছি, তাই তোমার সঙ্গে সেভাবে কথা বলার সময়টুকু হয়ে ওঠেনি। কোনো ব্যাপার নয়, বাবা মা আছে, এই তো মোটামুটি ভালোই। আসলে আন্টি, আমি পড়াশোনা শেষ করেছি। এই মুহূর্তে একটা চাকরি আমার খুবই প্রয়োজন, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা সেটা তো আপনারা জানেনই। কোথাও চাকরির জন্য গেলেই প্রথমেই সবাই বড় অঙ্কের একটা ঘুষ চায়, কিন্তু সেটা দেওয়া আমার কিংবা আমার বাবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আর চাকরিটা হচ্ছে না। তো সেদিন বাবা আঙ্কেলের সঙ্গে কথা বলেন আর আঙ্কেল আমাকে এখানে আসতে বললেন। ও, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বলেছো, আমি নিজেও তোমার আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, তুমি কোনো টেনশন নিও না। তোমার আঙ্কেল যখন আছে তখন কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওকে আন্টি,
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল। আপনার ছোট মেয়েটা তো অনেক ভালো, ভদ্র আর মিশুক প্রকৃতির, কিন্তু আপনার বড় মেয়েটা এমন কেন? কেমন যেন হিংসুটে টাইপের। আসলে বাবা, নেহা ছোটবেলা থেকে এরকম কারোর সঙ্গে খুব একটা মিশতে চায় না, আর একটু হিংসুটে টাইপের। যাই হোক, ওর ব্যবহারে তুমি কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেহার মায়ের এহেন কথা শুনে নীল অনেকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। আন্টি তার কাছে ক্ষমা চাইছে, বিষয়টা ঠিক মানা যায় না। তাই সে বসা থেকে উঠে দাঁড়িয়ে আন্টির হাত দুটো ধরে বলতে থাকে, আরে আন্টি, এসব আপনি কি করছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি আমার মায়ের মতো, আর নেহা আমার চাইতে বয়সে ছোট। তার এই ব্যবহারে আমি কিছু মনে করিনি, জাস্ট আপনাকে বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বিশ্রাম করো। আমার কাজ আছে, আমি কাজ করছি। আর হ্যাঁ, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। আর দুপুরে আমি একটু বাইরে যাব, তোমার জন্য দুপুরের খাবারটা টেবিলে রেখে যাব, টাইমলি খেয়ে নিও। এই কথা বলতে বলতে নেহার আম্মু নীলয়ের রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। এদিকে নীল রুমে বসে বসে একা বোরিং ফিল করছিল। তাই সে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করতে থাকে। এভাবে সময় কখন যেন কেটে গেল সে টেরই পেল না। এদিকে বিকেল হয়ে এলো, রিমি স্কুল থেকে চলে এসেছে। তখন প্রায় বিকেল 3টা বাজে। তখনই রিমি সোজা নীলের রুমে চলে আসে আর নীলকে দেখে বলতে থাকে, এই যে নীল ভাইয়া, আমি চলে এসেছি। তাই নাকি? ভালোই হয়েছে। আমিও অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। এখন যাও, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ঘুরতে বের হব। নীল আর রিমি এই কথাগুলো বলাবলি করছিল। তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয় আর বলতে থাকে, কিরে রিমি, কি হয়েছে? তুই এই ছেলেটার সঙ্গে কোথায় যাচ্ছিস? কোথায়? আমার নীল ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে যাবে আর আমি তার সাথে ঘুরতে যাব? তুমিও যাবে নাকি? গেলে আমার সঙ্গে যেতে পারো। আরে না রিমি, একদমই নয়। তোমার বোনকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। তোমার বোনের যে হিংসুটে মন। এই রে আইসে আমার দয়ার সাগর, মায়ার সাগর, আপনার সঙ্গে যেতে কে চাইছে? আমি নিজেই তো আপনার সঙ্গে যাব না। আপনি কি করে ভাবলেন আপনার মতো চরিত্রহীন লম্পট একটা ছেলের সঙ্গে আমি যাব? এই যে ম্যাডাম, ঠিক করে কথা বলুন। আপনি কাকে চরিত্রহীন লম্পট বলছেন? আপনার নিজের চরিত্র ঠিক আছে? উলঙ্গ হয়ে রুমের মধ্যে নাচানাচি করেন আর আরেকজনকে চরিত্রের দোষ দিতে আসেন। এই ছেলে, ভদ্রভাবে কথা বলছি। তোকে আমি তখনও বলেছি আর এখনও বলছি, আমার রুমের মধ্যে কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তার কৈফিয়ত তোকে দেব না। আশা করি বুঝতে পেরেছিস। এত বুঝে আমার কাজ নেই। এই রিমি, তুমি যাবে আমার সঙ্গে নাকি আমি বের হয়ে যাব? তোর মতো চরিত্রহীন লম্পট একটা ছেলের সঙ্গে আমার বোন কোথাও যাবে না। তোর যেখানে যাওয়ার ইচ্ছা তুই যা। আমার সহজ সরল বোনটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে আকাম কুকাম করবি, সেসব আমি থাকতে হতে দেব না। আবু, তুই কিন্তু এখন একদম বেশি বাড়াবাড়ি করছিস। তুই কাকে চরিত্রহীন লম্পট বলছিস? নীল ভাইয়াকে? তুই তো তার সম্পর্কে কোনো কিছু জানিসই না, তাহলে তার সম্পর্কে এরকম কথা বলছিস কি করে? বলা নেই কওয়া নেই, হুঠাৎ একটা মেয়ের রুমে যে ঢুকে পড়তে পারে তাকে এর চাইতে বেশি ভালো বলা আমার পক্ষে সম্ভব নয়। তোর ইচ্ছে থাকলে তুই করতে পারিস। আমি তো সেটাই করছি, তাহলে তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? আমি তো নীল ভাইয়ের সঙ্গে ঘুরতে চাইছি। এখানে তোর সমস্যাটা কোথায় হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এই বলে রিমি সেখান থেকে চলে গেল নিজের রুমে। আর তারপর রেডি হয়ে নিচে চলে আসে। আর নীল তো অনেকক্ষণ আগে থেকে সেখানে বসে অপেক্ষা করছিল রিমি আর নীল দুজনেই বাসা থেকে বের হতে যাবে। এমন সময় পেছন থেকে নেহা বলতে থাকে, এ দাঁড়া, আমিও তোদের সঙ্গে যাব। অপরিচিত অচেনা একটা ছেলের সঙ্গে আমি আমার বোনকে একা একা কোথাও যেতে দেব না। তাই নাকি? আপনার নিজেরই আমার সঙ্গে ঘুরতে যেতে ইচ্ছা করছে, সেটা সরাসরি বলেন। এত পেঁচানোর কি আছে? আমার মতো স্মার্ট, হ্যান্ডসাম, গুড লুকিং দেখতে একটা ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। আইসে আমার হ্যান্ডসাম গুড লুকিং রে। তুই তোর নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস? যদি নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখতি তাহলে এই ভুল ধারণাটা ভেঙে যেত। নেহার এন কথা শুনে নীল তো প্রচণ্ড পরিমাণ খেপে গেল আর বলতে লাগলো, রিমি, তোমার বোনকে বলে দাও ভদ্রভাবে কথা বলতে। আমার যদি মেজাজ খারাপ হয় তাহলে কিন্তু ওর কপালে খারাপ আছে বলে দিও। নিজের চরিত্রে ঠিক নেই। নিজেকে কি প্রিন্সেস ডায়না ভেবেছে নাকি? নিজের কদাকার চেহারা রেখে
অন্যকে আয়নায় চেহারা দেখতে বলে? আমার চেহারা কেমন সেটা আমি নিজে খুব ভালো করেই জানি। আমার চেহারা যদি ভালো নাই হতো তাহলে ভার্সিটির 90% ছেলে আমার পেছনে ঘুরঘুর করতো না। আমার মনে হয় না জীবনে কোনো মেয়ের সামনে বার্তা পেয়েছিস বলে, তাও আবার এত বড় বড় লেকচার দিস। মিশন যে ছেলেগুলো তোর পেছনে ঘর ঘর করে ওদের নিজেদের কোনো কাজকর্ম নেই, তাই তোর পেছনে টাইম ওয়েস্ট করে যদি তাদের কোনো কাজকর্ম থাকতো তাহলে তোর মতো একটা ফালতু মেয়ের জন্য টাইম ওয়েস্ট করতো না। রিমি, তুমি কি আমার সঙ্গে যাবে? গেলে যেতে পারো, তা না হলে আমি যাচ্ছি এই মেয়েটার সঙ্গে। আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি যে কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার সঙ্গে ঘুরতে যাব বলে, আর তুমি কিনা আমাকে জিজ্ঞাসা করছো আমি যাব কি না। এই আপু, তুই তো ঝগড়া বন্ধ করবি? তোর যদি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে হয় তাহলে চুপচাপ মুখটা বন্ধ রেখে যেতে পারিস, না হয়তো বাসায় বসে থাক, ঝামেলা করতে আসিস না। ওরে বাবা রে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোর নিরাপত্তার জন্য আমি একটা ছেলের সঙ্গে ঝগড়া করছি, আর তুই কিনা আমার বোন হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? এটা তো আমার এক্সপেক্টেড ছিল না। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে এটা বল যে তুই আমার সঙ্গে ঘুরতে যাচ্ছিস কি না। তো যাওয়ার ইচ্ছে থাকলে যেতে পারিস, নয়তো না বলে দে, অযথাই সময় নষ্ট করিস না। এই বলে রিমি আর নীল দুজনে হনহন করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে নেহা বলতে থাকে, এই রিমি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই একটা বাইরের ছেলের সঙ্গে একা একা ঘুরতে চলে যাচ্ছিস। ছেলেটা তোর সঙ্গে যদি উল্টো পাল্টা কিছু করে বসে তখন কি হবে? সেটা একবারও চিন্তা করে দেখেছিস? চিন্তা করার দরকার নেই, তুই বসে বসে চিন্তা কর। তোর তো অযথা চিন্তা করার জন্য অনেক সময় রয়েছে, সেই সময়টা আমার নেই, বুঝলি? আমি এখন আসছি। এই দাঁড়া, আমিও তোদের সঙ্গে যাব। এই লম্পট চরিত্রহীন ছেলের সঙ্গে আমি তোকে একা একা কোনোভাবেই যেতে দেব না। রিমি, তোমার বোনকে বলে দাও, আর একবার আমাকে চরিত্রহীন বললে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। চরিত্রহীন কাকে বলে আমি সেটা তোমার বোনকে দেখিয়ে দেব। আল্লাহ রক্ষা করো আমাকে। কেন যে এমন একটা বোন দিতে গেলেন সেটা আল্লাহই ভালো জানেন। দোহাই তোমাদের, এবার ঝগড়াঝাটি বন্ধ করো। আমাদেরকে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে হবে। আব্বু যদি বাড়িতে এসে দেখে আমরা বাড়িতে নেই তাহলে প্রচণ্ড রাগারাগি করবে। সেটা তো আমি নিজেই তোমাদেরকে বলছিলাম, আঙ্কেল বাড়িতে চলে আসার আগেই আমাদের ফিরে আসতে হবে। তাছাড়া আঙ্কেলের সঙ্গে আমার ইমার্জেন্সি কথা আছে বলতে হবে। অতঃপর আর কোনো কথা না বলেই সবাই বাসা থেকে বের হলো। নীল গাড়ির ড্রাইভিং সিটে বসতে চাইছিল। এমন সময় পেছন থেকে নেহা বলতে থাকে, এই, আমি কার ড্রাইভ করব? অপরিচিত কাউকে আমি আমার গাড়ির ড্রাইভ করতে দেব না। তাছাড়া যেখানে আমি রয়েছি, আমার বোন রয়েছে, সেখানে তো একদমই নয়। আপু, আমি বুঝতে পারছি না তুই কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছিস। নীল ভাইয়া ড্রাইভ করলে তোর সমস্যাটা কোথায়? তুই দিয়ে ভাইয়াকে ড্রাইভ করতে। নীল ভাইয়া, তুমি ড্রাইভিং সিটে বসো আর গাড়ি ড্রাইভ করো। কোনো সমস্যা হলে আমি সেটা বুঝবো। রিমির কথায় নীল ড্রাইভিং সিটে বসে আর তার পাশের সিটে রিমি বসতে যাবে। এমন সময় নেহা বলতে থাকে, এই রিমি, তুই পেছনের সিটে বস, আমি সামনে বসবো। এই ছেলেটাকে বিশ্বাস নেই। তুই এই ছেলেটার পাশাপাশি বসলে তোকে ফুসলিয়ে ফাসলিয়ে অন্য কিছু করে ফেলার চেষ্টা করতে পারে, তাই আমি সেই রিস্ক নিতে চাই না। আপু, তোর হয়েছে কি সেটা তুই আমাকে বলবি? আমি না তোর এইসব প্যারা নিতে পারছি না। তুই কেন এমন করছিস বলতো? তুই কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছিস? আমি কোনো ঝামেলা পাকাচ্ছি না, তোকে যেটা বলছি সেটাই করতো। পেছনের সিটে বস, আমি সামনে বসবো। এই ছেলেটাকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। তুমি এইভাবে আমার দিকে হা করে তাকিয়েছো কেন? চুপচাপ ড্রাইভ করো। নেহার সঙ্গে আর কথা বলে টাইম নষ্ট করার ইচ্ছে নীলে ছিল না, তাই সে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। তারা সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল, তাই রিমি নীলকে বলে, ভাইয়া, দুপুর 20 বিকাল হতে চললো, আমাদের তো কারোরই দুপুরে খাওয়া হয়নি, তাই ভাবছিলাম চলো আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিই, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে তো নীল পড়ে গেল মহা বিপদে, কারণ এই মুহূর্তে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর মতো পয়সা তার পকেটে নেই। সে পকেটে হাত দিয়ে দেখলো একটা 100 টাকার নোট পড়ে আছে। শুধু এটা দিয়ে কি করবে সেটাই নীল ভাবছিল। এমন সময় রিমি বলে, কি হলো ভাইয়া, তুমি এত কি চিন্তা করছো?
আমি তো জানি তোমার পকেটে পয়সা নেই, আমি পয়সা নিয়ে এসেছি। পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি চলো তো আমার সঙ্গে। আর আপু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যাবি না নাকি? যাব না কেন? যাব তো। আমি শুধু ভাবছি এই ফৈন্নি মার্কা ছেলেটার কথা। দুটো মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে, অথচ তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ানোর মতো পয়সা নেই। তাহলে ঘুরতে আসার কি দরকার? রাস্তায় দাঁড়িয়ে 1 ঘন্টা ভিক্ষিক করলে তো পারতো। আপু, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই কিন্তু নীল ভাইয়াকে বারবার অপমান করেই চলেছিস। এগুলো কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না, বলে দিলাম। তো কি করব বল শুনি? এই অপদার্থ ছেলেটাকে কোলে নিয়ে আদর করব নাকি? কেন, নীল ভাইয়াকে আদর করতে সমস্যা কোথায়? নীল ভাইয়ের মতো হ্যান্ডসাম একটা ছেলেকে আদর করতে আমার তো কোনো সমস্যা নেই। নীল ভাইয়া আমার চাইতে বয়সে অনেকটাই বড়। যদি সে আমার সমবয়সী হতো তাহলে আমি তাকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম, নয়তো দুজন বিয়ে করে নিতাম। এই যে প্রেম রাশির কন্যা, আপনারা দুজনে যা করছেন আমি বাসায় গিয়ে সব আব্বুকে বলে দিব। দুটো লম্পট চরিত্রহীন, নিজের চাইতে বয়সে এত বড় একটা ছেলেকে এইসব কথা বলতে তোর লজ্জা করে না? না, আমার লজ্জা করছে না, কারণ একদম হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা নীল ভাইয়া, তুমি নিজেই বলো, আমার বয়ফ্রেন্ড হতে তোমার কোনো সমস্যা আছে? না, একদমই নয়। তোমার মতো কোচি আর ইয়াং একটা মেয়ের বয়ফ্রেন্ড হতে আমার কোনো সমস্যা নেই। তোমার বয়ফ্রেন্ড হতে পারলে আমার আরও নিজের অনেক ভালো লাগবে। যাই হোক, এখন চলো এখান থেকে। অতঃপর তারা সেখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে খাওয়া দাওয়া করে রিমি বিল পরিশোধ করে আর তারপরে সবাই মিলে বাসায় চলে আসে। সেদিন রাতে খাবার সবাই একসঙ্গে খায়। আর রাতের খাওয়া শেষ হলে নিহার আব্বু নীলকে বলে, নীল, খাওয়া দাওয়া শেষ করে তুমি একবার আমার রুমে আসবে। নীল, খাওয়া দাওয়া শেষ করে তুমি একবার আমার রুমে আসবে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, যেইগুলো এখানে সবার সামনে বলা সম্ভব নয়, কারণ আমি আমার ফ্যামিলির লোকদের খুব ভালো করেই চিনি। আমি যদি এই বিষয়টা তাদের সামনে প্রকাশ করি তাহলে তাদের মধ্যে কেউ একজন হলেও এই বিষয়টা নিয়ে ঝামেলা করবে। তাই আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। ওকে আঙ্কেল, ঠিক আছে। আমি খাওয়া শেষ করে আপনার রুমে চলে আসবো। আর আপনি যেটা বলছেন সেটা আমিও জানি। আপনার ফ্যামিলির মধ্যে সবাই কিন্তু ভালো মানুষ নয়। এই ছেলে একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুমি যে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সঙ্গে তোমার কোন জন্মের শত্রুতা সেটাই আমি বুঝতে পারছি না। তুমি কেন বারবার এভাবে আমাকে ইঙ্গিত করে কথা বলো? ওরে বাবা, আমি আবার কখন তোমাকে ইঙ্গিত করে কথা বললাম? তুমি কে, পৃথিবীতে স্পেশাল কিছু নাকি যে যাকে সবসময় আমাকে ইঙ্গিত করে কথা বলতে হবে? তোমাকে ইঙ্গিত করে কথা বলার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নেই। তুমি আসলে নিজেকে যতটা স্পেশাল মনে করো ততটাও কারো কাছে স্পেশাল হতে পারোনি তুমি। তখন নেহা আর নীলের কথাই কোনো উত্তর দিল না। চুপচাপ খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। এদিকে নীল খাওয়া শেষ করে নেহার বাবার রুমে চলে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল, আমি কি ভিতরে আসবো? হ্যাঁ, অবশ্যই। আর তোমার বাবা আমার বন্ধু, আর তুমি আমার বন্ধুর ছেলে, কিন্তু তোমাকে আমি আমার নিজের ছেলের মতোই মনে করি। আর বাবার রুমে আসার জন্য কোনো ছেলেকেই অনুমতি নিতে হয় না। আর একটা কথা, এই বাড়িতে তোমার ততটাই স্বাধীনতা রয়েছে যতটা আমার 2 মেয়ের জন্য আমি রেখেছি। তাই কোনো বিষয়ে কখনোই কোনো দ্বিধাবোধ করবে না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমার কাছে কিংবা তোমার আন্টির কাছ থেকে চেয়ে নেবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনি আমাকে এটা বলুন যে কেন ডেকেছেন, আর আমার চাকরির বিষয়ে কিছু কি ভেবেছেন? হ্যাঁ, আমি আসলে ওই বিষয়ে তোমার সঙ্গে কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। দেখো, আসলে এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না। তাছাড়া কোনো পোস্ট খালি নেই যেখানে আমি তোমাকে নিয়োগ করতে পারি। তবে কোনো সমস্যা নেই, আমি আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলেছি। ওদের কোম্পানিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন লোক নিয়োগ করা হচ্ছে। তাই আমি তোমার ব্যাপারে ওদের সঙ্গে কথা বলেছি। আর আগামীকাল সকালে তুমি রেডি থাকবে, আমাদের ড্রাইভার তোমাকে ওখানে নিয়ে যাবে। ওকে আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার আসলে একটা চাকরি প্রয়োজন, সেটা যেখানেই হোক আর যে চাকরি হোক না কেন। যাই হোক, তাহলে আঙ্কেল আপনি রেস্ট করুন, আমি আসি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি সকালবেলা রেডি থেকো, ড্রাইভার তোমাকে ওখানে পৌঁছে দিবে। আর হ্যাঁ, তোমার ব্যাপারে আমি সব কথা বলে রেখেছি, শুধু কাগজপত্রগুলো ঠিকঠাক নিও। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নীল নতুন কাপড় পরে রেডি হয়ে নেয়। তারপর নাস্তা শেষ করে বাসা থেকে বের হতে যাবে। এমন সময় নিহা পেছন থেকে বলতে থাকে, এই যে তুমি আমার গাড়ির দিকে এগোচ্ছ কেন? আর সাত সকালবেলা
এরকম সেজে কোথায় যাচ্ছ সেটা বলো শুনি। আমি কোথায় যাচ্ছি সেটা তোমার না জানলেও চলবে। আমার ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলবে? তোমার ব্যাপারে জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমি শুধু তোমাকে এইটুকুই বলছি যে তুমি আমার গাড়ির দিকে কেন যাচ্ছ। আমি তো এখন ভার্সিটিতে যাব, ড্রাইভার আমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দেবে। ম্যাডাম, স্যার বলেছেন ওনাকে এক জায়গায় নিয়ে যেতে। আমি তো আজ আপনাকে নিয়ে যেতে পারবো না। আপনাকে অটোতে করে আজ ভার্সিটিতে যেতে হবে। হোয়াট? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি অটোতে করে ভার্সিটিতে যাব? ইম্পসিবল। অটোতে করে ভার্সিটিতে গেলে আমার কি মান সম্মান থাকবে? যাদের মান সম্মান কচু পাতার পানির মতো, তাদের মান সম্মান কোনো জায়গাতেই থাকে না। আর একটি শুভ কাজে যাচ্ছি, কাল নাগিনীর সঙ্গে কথা বলে সময়টা নষ্ট করতে চাই না। ড্রাইভার আঙ্কেল, আপনি চলুন তো। এই 1 মিনিট ওয়েট। কি বললে তুমি? আমাকে কালনাগিন বললে? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আমি তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এই বাড়িতে যেখানে সবাই আমাকে যথেষ্ট প্রায়োরিটি দেয়, আর সেখানে তুমি কি না আমাকে এমন কথা বলছো? এই শোনো, তোমার না কানের সমস্যা আছে। আমি আবার তোমাকে কখন কাল নাগিনী বললাম বলো? তুমি একবার কানের ভালো একটা ডাক্তার দেখিয়ে নিও। তোমাকে যে কি করতে মন চাইছে আমি নিজেও সেটা বুঝতে পারছি না। প্রথমে আমাকে কালনাগিনী বললে, আর এখন আবার আমাকে বলছো কানে সমস্যা। আসলে তোমাদের মতো ছেলেদের যে কি করা উচিত সেটা আল্লাহই ভালো জানেন। চাইলে আমাকে বিয়েও করতে পারো। আমি কিন্তু ছেলে হিসেবে যথেষ্ট ভালো। নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু সবাই বলে এই কথাটা, তাই বললাম। মন চাইছে তোকে এক থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিই। অসভ্যই তোর চরিত্রহীন লম্পট একটা ছেলে। তোর মতো ছেলেকে কে বিয়ে করবে বল শুনি? আর আমি তোর সঙ্গে কেনই বা এত কথা বলছি? আমার ভার্সিটির টাইম হয়ে গেছে। ড্রাইভার আঙ্কেল, আপনি আমাকে নিয়ে চলুন। সরি ম্যাডাম, এটা আমি করতে পারবো না। স্যার বলেছেন ওনাকে নিয়ে যেতে। আমি তো স্যারের কথা অমান্য করতে পারবো না। আজ আপনি একটু কষ্ট করে অটোতে চলে যান। কি হলো, এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? ড্রাইভার কি বললো তুই শুনতে পাওনি? অটোতে করে চলে যাও। আজ তোমার গাড়িতে যাওয়া হবে না। আর আমি আসছি, টাটা, বাই বাই। থাকতেরই কিচ্ছু ভালো লাগে না। এই অকর্মার ঢেকে কোথা থেকে এসে জুটেছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এর সঙ্গে আমার এত কথা বলে কোনো কাজ নেই। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। এই অটো দাঁড়াও। সেদিন বিকালবেলা বাসায় ফিরে নেহার আগে গজগজ করতে করতে তার আম্মুকে ডাকতে থাকে। তার আম্মু তখন সমস্ত কাজকর্ম শেষ করে নিজের রুমে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। নেহার এমন চিৎকার চেঁচামেচিতে তিনি একটু বিরক্ত বোধ করলেন আর রুম থেকে বের হতে হতে বললেন, কি ব্যাপার? কি হয়েছে? কি সমস্যা তোমার? তুমি কি চিৎকার চেঁচামেচি ছাড়া থাকতে পারো না নাকি? যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তুমি বাড়িটা মাথায় তুলে রাখবে। তুমি পেয়েছোটা কি? আমি সেটাই বুঝতে পারি না। আমি কি পেয়েছি মানে? তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করছো কেন? বাড়িতে যে একটা ছেলে এসেছে, এই ছেলেটা আসছে দিন থেকে আমাকে জ্বালিয়ে মারছে, সেটা তোমার চোখে পড়ছে না? নীল আবার তোমাকে কি করলো? সে তো তার মতোই আছে। দেখছি তুমি তার পিছনে কেন পড়েছো সেটা দয়া করে বলবে আমাকে। ওই ছেলেটা সকালবেলা আমার গাড়ি কেন নিয়ে গেল? বাড়ির সবাই জানে সকালবেলা ড্রাইভার আমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু আজ কেন আমাকে অটোতে করে ভার্সিটিতে যেতে হলো? আমি সেটার কৈফিয়ত চাই। সেটা তো বলা আমার পক্ষে সম্ভব নয়। তোমার আব্বুর বাড়িতে আসলে তুমি তোমার আব্বুর সাথে কথা বলো। আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি যেগুলো শুরু করেছো সেগুলো কিন্তু তোমার আব্বু একদম সহ্য করবেন না। তোমার আব্বুর বন্ধু ছেলে নীল, নীলের আব্বুর সঙ্গে তোমার আব্বুর অনেক দিনের সম্পর্ক এবং ভালো সম্পর্ক। তাই আমি চাই না তুমি এই ব্যাপারে কথা বলে তোমার বাবার মন ক্ষুণ্ণ করো। ওই ছেলেটার সঙ্গে তোমাদের এত কিসের পীড়িত আমি সেটাই বুঝতে পারছি না। অচেনা অজানা একটা ছেলে বাড়িতে এসে থাকছে, খাচ্ছে, আর সেই আমার চাইতে বেশি প্রাধান্য পাচ্ছে। আমি সেটাই বুঝতে পারছি না। নেহার মা আর নেহার সঙ্গে কোনো কথা বললেন না, চুপচাপ নিজের রুমে চলে গেলেন। এদিকে নেহা তার মায়ের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে নিজের রুমে চলে আসলো। রাতের বেলা যখন তার আব্বু বাসায় আসলো, তখন সে সরাসরি তার আব্বুর রুমে গেল আর বলতে লাগলো, আব্বু, আমাদের বাসায় যে ছেলেটা এসেছে, ওই ছেলেটা এখানে কতদিন থাকবে? মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটা বলতে তুমি কাকে সম্বোধন করতে চাইছো? নীলকে? হ্যাঁ, ওকেই। আর কাকে বলবো? এই বাড়িতে শুধুমাত্র একজনই বাইরের মানুষ আছে, তাই এটা তো আলাদা করে খুলে বলার কিছু থাকে না। তাহলে তো তোমাকে একটা কথা নতুন করে বলে দিতে হয়।
নীলকে আমি আমার সন্তানের মতো স্নেহ করি। তোমরা দুই বোন আমার কোনো পুত্র সন্তান নেই, তাই আমি চাইবো তোমরাও নীলকে নিজের ফ্যামিলির মানুষ বলেই মনে করো এবং যথেষ্ট সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দাও। অসম্ভব আব্বু, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি আর জানতে এসেছি এই ছেলেটা আমাদের বাড়িতে কতদিন থাকবে। কেন? এ ব্যাপারে তোমার এত জানার আগ্রহ কেন? তার যতদিন মন চাইছে ততদিন এখানে থাকবে। কেন বাবা, এরকম কেন হবে? এটা তো আমাদের বাড়ি, এখানে তো আর লঙ্গরখানা খুলে রাখা হয়নি যে যে যার মতো করে আসবে আর এখানে থেকে যাবে। এই ছেলেটাকে বলে দিও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যেতে। নেহা প্লিজ, তোমার কথা বলা শেষ হয়ে থাকলে তুমি এখন আসতে পারো। আমি ব্যস্ত আছি, তোমার সঙ্গে পরে কথা হবে এ ব্যাপারে। তোমাদের যা ইচ্ছে করো। এই কথা বলে নেহা তখন সেখান থেকে চলে যায় আর নিজের রুমে বসে থাকে চুপচাপ। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। সবাই রাতের খাবার খেয়ে যার যার মতো নিজের রুমে ঘুমিয়ে পড়লো। সেদিন আকাশটি একটু মেঘলা ছিল, একটু পরেই হুটহাট করে বৃষ্টি পড়তে শুরু করলো আর আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। হঠাৎ বিদ্যুৎ চমকালে নীল ভয় পায় আর একা রুমে তো কখনোই থাকতে পারে না। তখন প্রায় রাত আনুমানিক 12টার মতো হবে বাজে। সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়ছে। এদিকে নীল কিছুতেই ঘুমাতে পারছে না, তার প্রচণ্ড ভয় করছে আর সে কাউকে বলতেও পারছে না। এত বড় ছেলে বিদ্যুৎ চমকালে ভয় পায়, সেটা সবাই জানলে কি মনে করবে। তাই সে চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে বেলকনিতে হাঁটাহাঁটি করতে লাগলো। এমন সময় সে দেখতে পেল নেহার রুমে দরজা খোলা, তাই সে নেহার রুমের ভিতর ঢুকে গেল। নেহার রুমে ডিম লাইট জ্বালানো ছিল। ডিম লাইটের আলোয় নেহার চেহারা লাগছিল সেটা বলার মতো না। কিন্তু তখনই হঠাৎ খুব জোরে বাজ পড়ল। নীল চিৎকার দিয়ে নেহার উপর পড়ে গেল আর নেহা সেটা টেপে ধরফর করে বিছানা থেকে উঠে বসলো আর বলতে লাগলো, এই কি হয়েছে? তুমি আমার রুমে কেন এত রাতে? আসলে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিদ্যুৎ চমকালে আমি খুব ভয় পাই। তাছাড়া বাস পড়ছে, তাই আমি একা থাকতে খুব ভয় পাচ্ছিলাম। তো আমি কি করব? তুমি আমার রুমে কেন এসেছো? বাড়িতে এতগুলো, অন্য কারোর রুম যাওয়ার প্রয়োজন পড়লে আব্বুর রুমে গিয়ে আব্বুর সাথে ঘুমাও, আমার রুম থেকে বের হয়ে যাও। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে এখন আমি আঙ্কেলকে ঘুম থেকে জাগাতে যাব? আঙ্কেল সারাদিন পরিশ্রম করে বাসায় এসেছে, এখন বিশ্রাম নেবে, তাকে ঘুম থেকে জাগানোটা কি ঠিক হবে না? তাহলে নিজের রুমে গিয়ে ঘুমাও, আমাকে বিরক্ত করো না। আর একবার যদি আমাকে বিরক্ত করেছো তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করব আর বাড়ির সবাইকে বলে দিব তুমি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার রুমে এসেছো। নীল তখন কোনো উপায়ান্তর না পেয়ে আস্তে আস্তে নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু ঝড়ের গতিবেগ ক্রমশই বেড়ে চলছিল। এদিকে নীল ছোট্ট বাচ্চার মতো ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। তাই সে কোনো উপায়ান্তর না পেয়ে আবার নেহার রুমে চলে যায় আর নেহা তখন অঘরে ঘুমোচ্ছিল। নীল তখন নেহাকে ঘুম থেকে না জেগে চুপি চুপি নেহার বিছানায় চলে যায় আর কম্বলের নিচে ঢুকে পড়ে। নীল একজন পরিপূর্ণ যুবক আর নেহা একজন পরিপূর্ণ যুবতীর। এই প্রথমবার নীল কোনো মেয়ের এতটা কাছাকাছি। চুম্বককে যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি নেহা নীলকে আকর্ষণ করছিল। তাছাড়া নেহা দেখতে যথেষ্ট সুন্দরী, রূপবতী এবং গুণবতী একটা মেয়ে। তাকে দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়বে, এরকমটাই তার চেহারা। আর নীলও খুব সুদর্শন একটা ছেলে। তাছাড়া রাতও ছিল মাঝামাঝি। সব মিলে একটা প্রেমময় পরিবেশ আর পরিস্থিতি ছিল। নীল নেহার এতটা কাছাকাছি থেকে কোনোভাবেই নেহাকে দূরে সরিয়ে রাখতে পারছিল না, তাই সে নেহাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। কিন্তু নেহা এই ব্যাপারে কিছুই বুঝতে পারল না, কারণ সে গভীর ঘুমে মগ্ন ছিল। এদিকে নীল কী করছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না, কারণ সে একদম নেশায় তলিয়ে যাচ্ছিল। আর নেশা হবে বাই না কেন? চুম্বক যদি লোহার কাছে থাকে তাহলে তো লোহাকে তার কাছে টানবেই। নীল আস্তে আস্তে নেহার শরীরে তার হাত রাখে। নেহার শরীরে হাত দিতে এসে একটা অন্যরকম অনুভব করে। নেহার শরীরটা অনেকটাই উষ্ণ ছিল। আর এদিকে নীল অনেকক্ষণ সময় রুমের বাইরে থাকায় তার শরীরের অনেকটা ঠান্ডা ছিল। তাই সে নেহাকে নিজের একটু একটু করে কাছে টানতে থাকে। এমনই করতে করতে সে যেই না নেহার বুক পর্যন্ত হাতটা নিয়ে যাবে, তখনই নেহার ঘুম ভেঙে যায় আর নেহা লাফ মেরে বিছানা থেকে উঠে বসে। নীলকে সে তার পাশে দেখতে পেয়ে শার্টের কলার ধরে টেনে দাঁড় করায় আর তার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিয়ে বলতে থাকে, ওই চরিত্রহীন লম্পট ইতর বদমাইশ ছেলে, তোকে আমি কতবার বলেছি তুই আমার রুমে আসবি না, আমার ধারে কাছে আসবি না, কিন্তু তারপরও তুই কেন আমার রুমে এসেছিস? আর এখন যদি সময় মতো আমার ঘুম না ভাঙতো তাহলে তুই আমার সঙ্গে কি না কি করতি।
তার তো কোনো গ্যারান্টি নেই। দাঁড়া, আজ সকালেই আমি বাবার সঙ্গে সব কিছু বলবো আর তোকে এই বাইরের থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আই এম সরি, আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি। বললাম তো আমি ঝড় আসলে প্রচণ্ড ভয় পাই, তাই আমি এখানে চলে এসেছিলাম। তারপর যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট মাত্র। যা হয়েছে সব ভুলে যাও। সেটা তোমার জন্য ভালো হবে আর আমার জন্য ভালো হবে। একটা কথা মনে রেখো, এই বিষয়টা প্রকাশ করলে কিন্তু মান সম্মান তোমার বেশি যাবে। মানে তুই আমাকে ভয় দেখাতে চাইছিস, তাই তো? কিন্তু সেটা করে কোনো লাভ হবে না, কারণ আমি তোর এইসব কথাই একটুও ভয় পাই না। আমি সবাইকে বলে দেব আর তোর মুখোশটাও সবার সামনে খুলে দেব। তখন বুঝতে পারবি আমি নেহা কি জিনিস। ওকে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। এখন আমি আসছি। আর একটা কথা, তোমার শরীরে কিন্তু চুম্বক আছে বলা চলে। আমি যখন তোমার কাছে গেলাম তখন মনে হচ্ছিল তুমি চুম্বক আর আমি লোহা। তুমি আমাকে তোমার কাছে আকর্ষণ করে টানছো আর আমি তোমার কাছে যাচ্ছি। এসব ফালতু মার্কা কথাবার্তা আমার আব্বুর সামনে বলিস, তাহলে আমার আব্বু তোকে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। ওকে মাই ডিয়ার, ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। এখন আমি আসছি, ঘুমিয়ে পড়ো। তা না হলে কাল সকালে তুমিও ভার্সিটি যেতে লেট করবে আর আমিও অফিসে। এই বলে নীল নিজের রুমে চলে আসে আর এদিকে ঝড় কমে যাচ্ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা তার বাবার সঙ্গে সব কিছু বলে, কিন্তু তার বাবা সেসব কথা বিশ্বাস করে না। তাই তিনি অপেক্ষা করতে থাকেন নীল কখন ব্রেকফাস্ট টেবিলে আসবে। আর কিছুক্ষণ পর নীল ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। তাই নেহার আপু নীলকে বলে, দেখো বাবা, তোমাকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি, তাই কথাটা জিজ্ঞাসা করতে আমি খুবই লজ্জাবোধ করছি, কিন্তু না বলে উপায় পাচ্ছি না। নেহা, এসব কি বলছি? তুমি নাকি গতকাল রাতে তার রুমে গিয়েছিলে? আমি তার রুমে? কিন্তু কেন? আমি তার মেয়ে কেন যেতে যাব? তার রুমে তো আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। তোমার কোনো কিছুর প্রয়োজন থাকলে তুমি আমাকে কিংবা তোমার আন্টিকে বলবে, কিন্তু তুমি নেহার কাছে কেন যাবে? কিন্তু দেখো না, সে তখন থেকে বলেই যাচ্ছে তুমি নাকি কাল রাতে তার রুমে গিয়েছিলে। আঙ্কেল, একটা কথা বলি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমি আপনাদের বাড়িতে থাকছি, বিষয়টা আপনার মেয়ের ভালো লাগছে না। আপনার মেয়ে চাইছে আমি এই বাড়ি থেকে চলে যাই, তাই আমি যেদিন থেকে আপনাদের বাড়িতে এসেছি সেদিন থেকে আপনার মেয়ে আমার পিছনে পড়ে আছে। এই ছেলে, একদম মিথ্যা কথা বলবে না। নিজের মুখোশটা সবার সামনে খুলছো না কেন? কাল রাতে তুমি আমার রুমে গিয়েছিলে আর আমার বিছানা পর্যন্ত, সেগুলো তুমি বলছো না কেন? আরে আজব তো, তুমি আমাকে এভাবে কেন মিথ্যা দোষারোপ করছো? আমি এই বাড়িতে থাকতে গেলে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি সেটা আঙ্কেলকে সরাসরি বলো। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তাহলে আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। কিন্তু প্লিজ দয়া করে এভাবে আমার মান সম্মান নিয়ে খেলো না। তোমরা বড়লোক, তোমাদের মান সম্মান আছে, আমরা গরিব, আমাদেরও মান সম্মান আছে। তোমরা তোমাদের মান সম্মান টাকা পয়সা দিয়ে কামাতে পারো, কিন্তু আমাদের তো অত টাকা পয়সা নেই। টাকা পয়সা দিয়ে আমরা মান সম্মান কিনতে পারি না। ছি ছি আপু, তোর মানসিকতা এতটা নিচ, সেটা আমরা কেউ জানতাম না। তুই নীল ভাইয়াকে এভাবে অপমান করতে চাস? তুই চুপ কর। তুই কেন বড়দের মধ্যে কথা বলতে আসছিস? তোকে তো বলেছি আমি এই ছেলের চরিত্রে সমস্যা আছে, কিন্তু তোরা কেউ বিশ্বাস করতে চাইছিস না আমার কথা। আচ্ছা ঠিক আছে, যেদিন তোদের চোখের সামনে সব কিছু ঘটবে সেদিন তোরা দেখিস। হ্যাঁ সেটাই। এখন আর তুই দয়া করে নীল ভাইয়াকে উল্টোপাল্টা কথা শোনাবি না, তাহলে কিন্তু আমি তোর বিরুদ্ধে গিয়ে কথা বলতে বাধ্য হব। তখন নেহা আর কথা বলার জন্য কোনো ইস্যু খুঁজে পেল না, তাই সে চুপচাপ নাস্তা করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা শেষ করে নীল নেহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। নেহার নিজের বিছানার উপর বসে কিছু একটা চিন্তা করছিল, তাই নীল তার রুমে প্রবেশ করে আর বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আমার পিছনে কেন এত উঠে পড়ে লেগেছেন? বললাম তো আমার পিছনে পড়েন না, কোনো লাভ হবে না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা কামাই করতে অনেক কষ্ট লাগে, আর সেটা ধরে রাখতে জানতে হয়। তুমি আবার কেন আমার রুমে এসেছো সেটা বলবে? তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারি না, সেটা তুমি কেন বুঝতে পারো না? আমি কি এতটাই বোকা নাকি যে কোনো কিছু বুঝি না? আমি সব কিছুই বুঝি, আর বুঝে শুনেই লুডো খেলায় নেমেছি, যেটাকে সাপ লুডো বলে। হয়তো জিতবো, নয়তো একেবারে হেরে যাব। তুমি আমার চোখের সামনে থেকে দূর হও বলছি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো সেদিন থেকে আমার সঙ্গে খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। ম্যাডাম, আমি মানুষটাই এরকম, আমার সঙ্গে লাগতে আসবেন না।
আমার সঙ্গে লাগতে আসলে খারাপই হবে, ভালো কিছুই হবে না। আসছি ম্যাডাম, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক। আর হ্যাঁ, আমার পেছনে আর পইরেন না। নেহা তখন নীলকে কিছু বলতে চাইছিল, কিন্তু নীল তাকে সেই সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল আর রেডি হয়ে অফিসে চলে গেল। এভাবেই চলতে থাকলো দিনকাল। হঠাৎ একদিন শুক্রবার, নীলের অফিস বন্ধ, আর অপরদিকে রিমি আর নেহার স্কুল আর ভার্সিটিও বন্ধ ছিল। তাই নীলের কোনো কাজকর্ম না থাকায় সে বাগানে গিয়ে ফুল গাছগুলোর সঙ্গে একটু সময় কাটাচ্ছিল। এমন সময় দোতলায় বেলকনি থেকে রিমি নীলকে ডাকতে থাকে। এই নীল ভাইয়া, একটা কাজ করে দেবে, খুব দরকারি। তোমার কোনো দরকারি কাজ আর আমি সেটা করে দেব না, এমনটা হতে পারে না। কি বলে ফেলো, কি কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি। ভাইয়া আসলে একটা ইনভিটেশন যাওয়ার আছে, তাই বলছিলাম একটা গিফট কিনে দিতে, তাহলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু কার ইনভাইটেশনে আর কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে নিবে তো? এই না, একদম না। এই তোর বদমাইশ চরিত্রহীন লম্পট ছেলেটাকে কোনোভাবেই আমাদের সঙ্গে নেওয়া যাবে না। এর চরিত্রের ঠিক নেই, কোথায় কখন কি করে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে আপু, তুমি এইভাবে বলছো কেন? তুমি কেন এই সব সময় নীল ভাইয়ের সঙ্গে এরকম আচরণ করো? নীল ভাইয়া যথেষ্ট ভদ্র আর ভালো একটা ছেলে, এসে কখনোই ফাজলামো করে না। নীল ভাইয়া, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। দাঁড়াও 1 মিনিট, আদৌ তোমার সঙ্গে যাবো কিনা সেটা চিন্তা করে নেই। তোমার এই ডাইনি মার্কা শাকচুন্নি বোনটা যদি তোমার সঙ্গে যায় তাহলে আমি যাব না, আর গিফট কিনে এনে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ভাইয়া আসলে আমরা একটা বান্ধবীর বার্থডেতে যাচ্ছি, তাই তার জন্য কিছু গিফট নেওয়ার প্রয়োজন। আসলে সকালে মনে ছিল না, তাই না হলে আমার দুজনের মধ্যে থেকে কেউ একজন নিয়ে আসতাম, তাই তোমাকে বলা। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাদের গিফট এনে দেব, শুধুমাত্র একটা শর্তেই, যদি তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও। রিমি ওকে বলে দে আমাদের গিফটের কোনো প্রয়োজন নেই, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু একটা কিনে নেব, নয়তো আমাদের ফ্রেন্ডকে অন্য সময় কিছু একটা দিয়ে দেব, কিন্তু এই বদমাইশকে কোনোভাবেই আমাদের সঙ্গে নিয়ে যাব না। কেন, কি সমস্যা? আমি কি ওখানে গিয়ে সবার সামনে তোমাকে জড়িয়ে ধরবো নাকি কিস করব, যাতে তোমার প্রবলেম হবে? এই ফাজিল ছেলেটাকে আমার সামনে থেকে চলে যেতে বল, তা না হলে কানের নিচে কখন যে 2-4টা বসিয়ে দেব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এ আমার মেজাজ একদম খারাপ করে ফেলছে। কেন, আমি কি এখনো এমন কিছু করেছি নাকি? তোমাকে বিয়ে করব বলেছি নাকি বাসর করব বলছি, যার কারণে তোমার মেসেজ এত খারাপ হয়? শোনো, তুমি না এতটাও ডিমান্ডেড কিছু নও যতটা তুমি নিজেকে মনে করো। নিজেকে এত স্পেশাল কিছু ভাবার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? এই বলতে বলতে নীল সেখান থেকে চলে গেল, আর এইদিকে রিমি নেহাকে বলতে থাকে। নেহা এই কথাগুলো না বলে হয়তো নীল তাদের একটা গিফট কিনে এনে দিত, কিন্তু এখন তো পার্টিতে যাওয়ার সময় হয়ে গেছে। রাস্তায় গাড়ি দাঁড় করে গিফট কেনার মতো টাইম হবে না। খালি হাতে কোনো ইনভাইটেশনে যাওয়াটা তো ভালো দেখায় না। তখন নেহা রিমিকে বলে, দেখ, আমি তোর কোনো বন্ধুর ইনভিটেশনে যাচ্ছি না, আমি আমার বন্ধুর ইনভিটেশনে যাচ্ছি, তাই সেখানে মানিকও তো থাকবে কি থাকবে না সেটা আমার উপর ছেড়ে দে। এই বিষয়ে তোকে এত চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, তোর যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুই আমাকে বলে দে, আমি একাই চলে যাব। আর যদি যেতে চাস তাহলে মুখটা বন্ধ করে চুপচাপ তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। বন্ধু তো তোর মান ইজ্জত গেল, তোর যাবে তাতে আমার কি। যাই হোক, তুই ওয়েট কর, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। হ্যাঁ সেটাই, বন্ধুটা আমার, তাই চিন্তা করার কিছুই নেই, চুপচাপ রেডি হয়ে চলে আয়। অতঃপর তারা দুজনে রেডি হয়ে চলে গেল বার্থডে পার্টিতে। তার সবাই সেখানে উপভোগ করছিল। তখনই হঠাৎ আরে কি ব্যাপার নীল ভাইয়া, তুমি এখানে কিভাবে আসলে? তোমাদের ফলো করতে করতে চলে আসলাম, এই যে তোমাদের গিফট বক্স। তুই যে কোন লেভেলের নির্লজ্জ বেহায়া আমি সেটা বুঝতে পারছি না। তোকে আমি বলেছিলাম আমার বন্ধুর জন্য গিফট বক্স নিয়ে এখানে চলে আসতে, তোর কি লাজ লজ্জা বলতে জিনিসটা নেই নাকি বল? আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার লাজ লজ্জা এত বেশি থাকবে? আমি তো ছেলে মানুষ, আমার লাজ লজ্জা এত বেশি নেই। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এই নাও তোমার গিফট বক্স। আমি এখন আসি, আমি এখানে খেতে আসিনি। তোমার বন্ধুর জন্মদিন যেখানে তুমি কোনো গিফট ছাড়াই চলে এসেছো, এটা তোমার বাবার মান ইজ্জতের বাধে। তাই আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমার বন্ধুর জন্য একটি স্পেশাল গিফট কিনে এনেছি। আরে নেহা, কি ব্যাপার? কে এটা? ছেলেটা তো দেখি দারুণ হ্যান্ডসাম।
তো নতুন বয়ফ্রেন্ড নাকি? কোনো কালেই তোরা আমার কোনো বয়ফ্রেন্ড দেখেছিস যে এই গর্ধব ছেলেটাকে দেখে তোদের আমার সামনে আমার নতুন বয়ফ্রেন্ড বলে মনে হচ্ছে? কখনো কি তোরা আমার কোনো ছেলে বন্ধু দেখেছিস? আর বয়ফ্রেন্ড তো একদমই নয়। আর তারপরেও যদি শহরের কোনো স্মার্ট ছেলে হতো সেটা ভেবে দেখা যেত। এই গাইয়া ভুট্টাকে কে বয়ফ্রেন্ড বানাতে চাইবে সেটা বল শুনি। দেখ নেহা, ছেলেটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। আমার কিন্তু দেখে বেশ পছন্দ হয়েছে। তোর বয়ফ্রেন্ড না হয়ে থাকলে আমায় একটু লাইন করিয়ে দে না, ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। এক্সকিউজ মি ম্যাডাম, নীল প্রেম টেম ওসব করে না। আর শহরে ওভার স্মার্ট মেয়েদের তো কখনোই না। আমি আসছি, এই নিন আপনার গিফট। অতঃপর তাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল এখান থেকে চলে গেল। এদিকে বাসে আসতে না আসতে নেহার আপু নীলকে বলতে থাকে। কি ব্যাপার নীল, তুমি না বললে নেহাদের সঙ্গে তুমি নেহার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছ? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আর নেহা, রিমি ওরা কোথায়? আঙ্কেল, ওরা ওখানে রয়েছে, ওদের আসতে একটু দেরি হবে। আমার ওসব হাঙ্গামা ভালো লাগে না, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম। এখন তুমি আমাকে এটা বলো যে নতুন অফিস তোমার কেমন লাগছে? চাকরি করতে ওখানে তোমার কেমন লাগছে? সব কিছু ঠিক আছে আঙ্কেল, আমার ভালোই লাগছে ওখানে চাকরি করতে। যাই হোক আঙ্কেল, আজ একবার একটু আমাদের বাড়িতে ফোন করতে হবে। আসলে আমার বাড়ি থেকে নিয়ে আসা ছোট্ট মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আমার বাবা হয়তো আমার ফোনে অনেকবার ট্রাই করছে কিন্তু লাগছে না হয়তো। এটা তুমি কি বলছো? তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, সেটা তুমি আমাকে আগে বলবে না? তুমি আমাকে বলতে আমি তোমাকে নতুন একটা ফোন কিনে দিতাম। আর তুমি জানো তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে? এই যখন থেকে তোমার ফোন নষ্ট, কতবার তোমাকে হয়তো ফোন করেছে, আর তোমাকে ফোনে না পেয়ে হয়তো টেনশন করছে। তোমার বাবা হয়তো ভাবছে আমি ব্যস্ত, তাই হয়তো আমাকে ফোন দিচ্ছে না। অতঃপর নেহার বাবা তখনই বাসা থেকে বের হয়ে মার্কেটে চলে যায় আর নীলের জন্য একটা স্মার্টফোন কিনে আনে। সেটা নীলের হাতে দেওয়া মাত্রই নীল বলতে থাকে। আঙ্কেল, আমার তো বাটন ফোন হলেই চলে যেত, এখন এই ফোন কিনে আনার কি প্রয়োজন ছিল? তাছাড়া এই ফোনের যা দাম, সেটা তো আমার 1 মাসের বেতনই চলে যাবে। হ্যাঁ বাবা, এটা একদম ঠিক কথাই বলেছো। এই ছেলেটা তুমি কেন এত দামি ফোন কিনে দিয়েছো যার 1 মাসের বেতনের টাকা পুরোটাই চলে যাবে? তাকে তো তুমি একটা ছোট্ট বাটন ফোন কিনে দিলেই পারতে। নেহা চুপ করো তুমি। নেহা চুপ করো তুমি। আমি বুঝতে পারছি না নীলের সঙ্গে কি তোমার শত্রুতা। তুমি কেন সব সময় ছেলেটার পিছনে এভাবে পড়ে থাকো? সে আমার বন্ধুর ছেলে, তাকে আমি এরকম একটা ফোন গিফট করতেই পারি। তাছাড়া আমার এতটা অবনতি হয়নি যে আমার বন্ধুর ছেলেকে একটা ফোন কিনে দিয়েছি আর সেটার টাকা তার কাছ থেকে আমাকে নিয়ে নিতে হবে। আমি এই ফোনটা নীলকে গিফট করেছি। আশা করি বুঝতে পেরেছো। এ ব্যাপারে আর কোনো কথা না হলেই ভালো হয়। আমি বুঝতে পারি না এই ছেলেটাকে নিয়ে এত আদিক্ষেতা দেখানোর কি আছে। গাইয়া ভূত একটা এইখানে এসে থাকছে, খাচ্ছে, আবার এত দামি একটা ফোনও লুফে নিল। এত আচ্ছা লোভী একটা ছেলে, এ তো আচ্ছা লোভী একটা ছেলে। নেহা, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ করো, তা না হলে কিন্তু আমি হয়তো মুখ ফুসকে তোমাকে এমন কথা বলে ফেলবো যেটা শোনার জন্য তুমি প্রস্তুত নও। তাই আমি আশা করব তুমি আমাকে সেই সব কিছু করতে বাধ্য করবে না। নেহা বুঝতে পারে এখানে আর উস্কানিমূলক কথাবার্তা বলে কোনো লাভ হবে না, তাই সে সেখান থেকে চুপচাপ চলে গেল। এদিকে নীল ফোনটা পেয়ে মোটামুটি খুশি। পরের দিন সকালবেলা যখন নীল অফিসে যাবে তখন নেহার আপু নীলকে বলতে থাকে। আজ তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের ড্রাইভার একটু অসুস্থ, তাই সে ছুটি নিয়েছে। আর সেজন্য তোমাকে একটু কষ্ট করে নেহাকে তার ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে হবে, তারপর অফিসে যেতে হবে। আসলে আমি নিজেই পৌঁছে দিতাম, কিন্তু আমার অফিসে একটু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে। ওকে আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নেহাকে তার ভার্সিটি পৌঁছে দিয়ে তারপর অফিসে চলে যাব। অতঃপর নীল বাড়ির বাইরে গাড়ি নিয়ে নেহার জন্য অপেক্ষা করছিল। প্রায় 10 মিনিট পর নেহা সেখানে আসলো আর গাড়ির ভিতরে নীলকে বসে থাকতে দেখে নেহা বলতে থাকে। কিরে কি ব্যাপার, তুই আমার গাড়ির ভেতরে বসে আছিস কেন? তোকে আমি কত কথা বলি, তাও কি তোর লজ্জা হয় না নাকি? গাড়ি থেকে নাম, আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে ভার্সিটিতে যেতে হবে।
ম্যাডাম ড্রাইভার আজ অসুস্থ, তাই আঙ্কেল বলেছে আপনাকে ভার্সিটি পৌঁছে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে। আব্বু বললো আর তুই অমনি চলে এলি। তোর কি মেয়ে মানুষ দেখলে লুতুর পুতুর করতে ইচ্ছে করে নাকি? শোন, এসব লুতুর পুতুর করে কোনো কাজ হবে না। এক্ষুনি গাড়ি থেকে নাম বলছি। এই বলে নেহা গাড়ির দরজাটা খুলে নীলকে শার্টের কলা ধরে টেনে গাড়ি থেকে নামালো আর ঠাস ঠাস করে দুই গালে দুইটা বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই নির্লজ্জ বেহায়া, তোকে আমি কতবার বলবো আমার পেছনে পড়িস না। তোকে আমার একদমই সহ্য হয় না, কিন্তু তারপরেও তুই কেন আমার পেছনে পড়ে আছিস? তোর কি লাজ লজ্জা জিনিসটা নেই নাকি? স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে একটু দূরে দাঁড়িয়েছিল রিমি, আর সেই সব কাণ্ড কারখানা দেখছিল। নেহার নীলকে থাপ্পড় মারলো, এটা সহ্য করতে না পেরে রিমি সেখান থেকে চলে আসে আর নিজের বোনকে বলতে থাকে, আপু তুই এটা কি করলিস? এটার জন্য কিন্তু তোকে মাসুল গুনতে হবে। নীল ভাইয়া কোনো সমস্যা নেই, তুমি অফিস চলে যাও। আব্বু কিছু বললে আমি সেটা সামলে নেব, কিন্তু এই বেয়াদব মার্কা মেয়েটার সামনে আর কখনোই তুমি আসবে না। এর উপকার করতে তো একদমই না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিস না কেন? তোদের উপকারের কোনো প্রয়োজন আমার নেই। আমার চোখের সামনে আসবি না, তোদের দেখলে আমার গা ঘিন ঘিন করে। লো ক্লাস কোথাকার। নেহার কথাই কোনো উত্তর না দিয়ে নীল আর রিমি দুজনে সেখান থেকে চুপচাপ চলে গেল। এদিকে নেহা গাড়ি ড্রাইভ করে নিজে নিজে ভার্সিটি পৌঁছে গেল। সেদিন বিকেলবেলা নীল যখন অফিস থেকে ফিরছিল, তখন নীল বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই হঠাৎ কিছু একটার মধ্যে তার পা পিছলে গেল আর সে পড়ে যাচ্ছিল। কিন্তু তার সামনে নেহা ছিল, সেটা সে খেয়ালই করেনি, তাই সে নেহার উপরই পড়ে গেল। নেহা নিজেকে কোনো রকমের সামনে নিয়ে উঠে দাঁড়ালো আর নীলের শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো আর ঠাস ঠাস করে কয়েকটা বসিয়ে দিল। এই লম্পট লুচ্চা ছেলে একটা, তোকে কতবার বলবো তুই আমার ধারে কাছেও আসবি না, কিন্তু তুই ইচ্ছে করে আমার কাছাকাছি থাকবি আর আমার সঙ্গে লুতুর পুতুর করার চেষ্টা করবি। তোকে আমি কতবার বলবো তোর এইসব ধরে কাজ হবে না। আমি আমার বাড়ির মানুষগুলো কেউ বোঝাতে পারছি না, এই ছেলে একটা লুচ্চা, মেয়ে মানুষ দেখলে এর চুলকানি ওঠে। হয়েছে ম্যাডাম হয়েছে, অনেক বলেছেন, আপনাকে আর বলতে হবে না। এবার আমাকে বলতে দিন। এই যে দেখুন স্লিপার জায়গাটা দেখছেন, ওখানে আমার পা পিছলে গিয়ে পড়ে যাচ্ছিলাম। আপনি তখন আনফর্চুনেটলি আমার সামনে চলে আসেন আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শুনুন, আপনার মতো সুন্দরী মেয়ে বাংলাদেশে অভাব নেই, চাইলে আপনার মতো 10টা সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করতে পারি, কিন্তু ম্যাডাম আমি সেই ধরনের ছেলে নই। আমি আমার মতো থাকতে পছন্দ করি, আর সেটা আপনাদের এই শহরে স্মার্ট সমাজে মানায় না। হ্যাঁ সেটাই তো বলছি, যেখানে তোকে মানায় না সেখানে তুই থাকছিস কেন নির্লজ্জ বেহায়ার মতো? এখান থেকে চলে যেতে পারিস না? তুই বুঝতে পারছিস না তোকে আমাদের কারোরই সহ্য হয় না? কি ব্যাপার, কি হয়েছে নেহা? তুমি এভাবে এইখানে চেঁচামেচি কেন করছো বলো? সারাদিন কি তোমার চেঁচামেচি ছাড়া থাকতে মন চায় না? না, আমার চিৎকার চেঁচামেচি ছাড়া থাকতে মন চায় না, কারণ তোমরা আমাকে চেঁচামেচি ছাড়া থাকতে দাও না। তোমাদের কতদিন বলেছি এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি এই ছেলেটাকে একদমই সহ্য করতে পারি না, কিন্তু তোমরা তো কেউই আমার কোনো কথা শুনবে না। তুমি যে কথাগুলো বলছো সেগুলো শোনার মতো না, তাই আমরা কেউ শুনছি না। কারণ তুমি খুব ভালো করে জানো নীল তোমার বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলে। নীলের বাবা আমাদের অতীতের কত সহযোগিতা করেছে, তার কোনো হিসাব নেই। তোমরা থাকো তোমাদের মানবতা নিয়ে, আর যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের কিছুই বলবো না। এই কথা বলে নেহা সেখান থেকে চলে যায়। এদিকে রিমি সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে বলতে থাকে, ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ শিওর, কেন নয়। তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে চাইছো যা ইচ্ছে তাই বলতে পারো, আমি কিছু কেন মনে করব? হ্যাঁ, তুমি কি নেহা আপুকে ভালোবেসে ফেলেছো? না একদমই নয়। নেহাকে আমি কেন ভালোবাসতে যাব? তোমার বোন যে হিংসুটে আর অহংকারী, তাকে কখনো কেউ ভালোবাসতে পারে না। তার মনটা শুধু হিংসায় ভরপুর। তুমি যদি তাকে ভালোবাসো নাই বাসবে, তাহলে তার এসব অপমান অত্যাচার কেন সহ্য করছো সেটা আমায় বলবে। দেখো, আমরা তখনই কোনো কষ্ট অপমান আর অত্যাচার সহ্য করি যখন আমরা সেই মানুষটাকে ভালোবেসে ফেলি। আমি তোমার থেকে বয়সে অনেক ছোট, হয়তো আমার জ্ঞান বুদ্ধি তোমার থেকে অনেক কম, কিন্তু এইটুকু হয়তো বুঝতে পারি। রিমি তুমি ভুল ভাবছো। আমি তোমার বোনকে কেন ভালোবাসতে যাব? কোথায় তোমার বোন আর কোথায় আমি? তবে হ্যাঁ, একটা কথা সেটা হলো আমি তোমাদের বাড়িতে রয়েছি, তোমাদের খাচ্ছি, তোমাদের পড়ছি, তাই এইটুকু মানবতা দেখানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ভাইয়া বিশ্বাস করো,
আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি নেহা আপুকে ভালোবেসে ফেলেছো, যার ফলে স্বরূপ তুমি তার এসব অপমান অত্যাচার সহ্য করছো। নয়তো তুমি কখনোই সহ্য করতে না। তাছাড়া আমি তোমার অনেক গল্প শুনেছি, তুমি বরাবরই ন্যায়পরায়ণ একটা ছেলে। তখনই নীল রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল আর নেহার অত্যাচারের মাত্রা বাড়তে চলো। এদিকে এসব সহ্য করতে না পেরে রিমি একদিন নীলকে বলে, ভাইয়া তুমি যদি আপুকে ভালোবাসো না, তবেই তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তুমি আমার ছোট বোন হিসেবে যে কোনো কথা বলতে পারো সেটা তো আমি তোমাকে অনেক আগেই বলেছি। তাহলে তুমি আমাকে কোনো কথা বলতে দ্বিধাবোধ কেন করো বলবে? আমার মনে হয় আপু হয়তো মনে মনে তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে সে সহ্য করতে পারে না। আসলে আমি অনেক মেয়েদেরকে দেখেছি যারা তার ভালোবাসা মানুষটির সঙ্গে কথায় কথায় ঝগড়া করে। তাই বলছি, আমি একটু সেটার পরীক্ষা নিতে চাই। রিমি, এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার বোনের নয়, তোমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। তুমি নেবে তোমার বোনের ভালোবাসার পরীক্ষা, সেটা আবার আমাকে দিয়ে? আমি পারবো না বোন, এটা আমাকে ক্ষমা করো। ভাইয়া প্লিজ এইটুকু কাজ করো, তোমাকে আমার বোনের সঙ্গে কিছু করতে হবে না। তার একটা বন্ধু আছে, সে খুব সহজেই ছেলেদের সঙ্গে রিলেশনে চলে যায়। তাই আমি এই মেয়েটার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেবো। জাস্ট কয়েকটা দিন এই মেয়েটার সঙ্গে একটু লাইন মারবি, তাহলেই হয়ে যাবে। প্লিজ ভাইয়া, আমি ছোট বোন হিসেবে তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে রিকোয়েস্ট করে বলছো আমি চেষ্টা করে দেখতেই পারি। এর 2 দিন পর রিমি নেহার মোবাইল থেকে তার ওই বান্ধবীর নাম্বার জোগাড় করে আর তার সঙ্গে একটু কথা বলে দেখা করার জন্য। আজ শুক্রবার, তাই রিমি আর নীল দুজনে যাবে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে। তাই তারা সকালবেলা রেডি হয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে চলে যায়। আর একটু বুঝিয়ে সুঝিয়ে বলাতে ওই মেয়েটা রাজি হয়ে যায়। আর পরের দিন থেকে শুরু হয় তাদের প্রেমের নাটক। পরের দিন সকালবেলা নীল অফিসে যাওয়ার আগে ওই মেয়েটাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে যায়, যেটা দেখে নেহা বলতে থাকে, কিরে কি ব্যাপার, তুই দেখছি আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছিস, আর ওই মেয়েটার সঙ্গে তোর কি? ওই মেয়েটা মানে তুমি কাকে বলছো? এই আমার গার্লফ্রেন্ড, এর সঙ্গে আমি প্রেম করছি আর আমার ভবিষ্যৎ বউ। আশা করি তুমি রেসপেক্ট দিয়ে কথা বলবে। রেসপেক্ট? তাও আবার তোর বউকে হাসালি? তুই আমাকে কি করে তোর বউকে দিয়ে কথা বলবো? যাই হোক, মানাইছে তোর সঙ্গে ভালো। তুই যেমন লুচ্চা, তোর গার্লফ্রেন্ডও তেমন লুচ্চা। সপ্তাহে কয়টা বয়ফ্রেন্ড পাল্টাতে পারে? নেহা, ঠিক করে কথা বলতো। আমার বয়ফ্রেন্ডের সামনে আমাকে এভাবে বলতে পারিস না। তুই প্রেম টেম করিস না, সেটা আলাদা ব্যাপার। আমাদের প্রেম করতে মন চায়, তাই আমরা প্রেম করি। এতে তো তোর কোনো সমস্যা থাকার কথা না। আরে ডার্লিং, তুমি মেয়েটার সঙ্গে কেন কথা বলছো? আমরা দুজনে প্রেম করছি, এটা দেখে তার জ্বলছে, তাই তো সে এরকম করছে। তুমি ওর দিকে নজর দিও না। এই শোন, তোরা প্রেম কর, মন চাইলে কোনো আবাসিক হোটেলে গিয়ে সময় কাটা, তাতেও আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমিও তো সেটাই বলছি, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যা চাই তাই করব, তাতে তোমার কি? আচ্ছা রিয়া, আমার অফিসে টাইম হয়ে গেছে, আমি তাহলে এখন আসি। তুমি কিন্তু ভার্সিটি ছুটি হলে আমার অফিসে চলে যাবে। আমি তোমাকে নিয়ে আজ বিকেলে একটু ঘুরতে বের হবো আর শপিংও করে দেব। ওকে সুইট হার্ট, কোনো প্রবলেম নেই। আমি বাসা থেকে বলিয়ে এসেছি বিকেলে ফিরতে দেরি হবে। এই লুচ্চার দল, আগে প্রেম তো ঠিক মতো কর, তারপর ওসব করিস। শোন, প্রেম করেছিস জীবনে, কিন্তু ছেলে চিনতে পারিসনি। এই ছেলেটার চরিত্রে সমস্যা আছে, সেটা দেখেই বোঝা যায়, কিন্তু তুই তো অন্ধের মতো ছুটে চলেছিস এই ছেলেটার পেছনে। নেহা, তোকে বললাম তো, এটা আমাদের ব্যাপার, আমাদের দুজনের উপর ছেড়ে দে। তুই কেন এটার মধ্যে চলাতে চাইছিস? আমরা মন চাইলে লেটে যাব, মন চাইলে বিছানায় যাব, যা ইচ্ছে তাই করব। এতে তোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর চাইলে তুইও একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নে। নেহা তখন মুখটাকে বেঞ্চি মেরে সেখান থেকে চলে গেল। এদিকে নীল অফিসে চলে গেল। এদিকে সেদিন বিকেলবেলা রিয়া যখন ভার্সিটি থেকে বের হয় নীলের অফিসের দিকে যাবে, তখন নেহাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আজ আমার নতুন বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ডেটে যাবে। আমার বয়ফ্রেন্ড হয়তো আমার পছন্দ মতো আমাকে অনেক কিছু কিনেও দিবে, আর সেটা দেখে অনেকেই চলবে, তাতে আমার কিছু যায় আসে না। আর বয়ফ্রেন্ড পাল্টানো তো আমার কাছে ড্রেস পাল্টানোর মতো। খুবই ভালো লাগে এসব করতে। তবে এবার আমি যে মালটা জুটিয়েছি সেটা কিন্তু দেখতে খুবই জোশ। আর নতুন চাকরি নিয়েছে, হাবা গোবা টাইপের, একটু ঘোরাতেও পারবো। রিয়ার এই কথাগুলো শুনে নেহা খুব ভালোভাবে বুঝতে পারলো রিয়া এখন
এই কথাগুলো নেহাকে উদ্দেশ্য করে বলছে, তাই নেহা রিয়ার সামনাসামনি দাঁড়িয়ে বলতে থাকলো। এই নির্লজ্জ বেহায়া মেয়ে, তোকে আর কতবার বলবো, তুই চাইলে ওই ছেলের সঙ্গে বিছানায় যেতে পারিস, তাতে আমার কোনো সমস্যা নেই। তোদের যা ইচ্ছা কর, আমাকে কেন এসব কথা শোনাচ্ছিস? আমি কখন তোকে এসব কথা শোনাতে গেলাম? তুই তো নিজে নিজে এসে শুনছিস। দেখ রিয়া, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই ছেলেটার সঙ্গে এত ঢলাঢলি করবি না। এসব আমার একদম ভালো লাগে না। তুই কে রে বাবা বলতো? শুনি তোর ভালো লাগা না লাগা আমার কি আসে যায়? তোর যদি আমার এসব কিছু দেখতে ভালোই না লাগে, তাহলে তুই তোর চোখ বন্ধ করে রাখতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, যা, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি তোকে আর এই ব্যাপারে কোনো কিছুই বলবো না। তবে হ্যাঁ, একটা কথা তোকে বলে দিচ্ছি, কখনো যদি এই ছেলেকে নিয়ে কোনো ঝামেলা বাঁধিয়েছিস, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না, কারণ আমি কিন্তু আগে থেকেই তোকে হুঁশিয়ার করেছি। না রে ভাই, তোকে কোনো দোষ দিব না। তুই এখন দয়া করে এখান থেকে বিদায় হ। তখন সেখান থেকে নেহা আর কোনো কথা বলার সুযোগ না পেয়ে চলে গেল। এদিকে রিয়া আর নীল একটা রেস্টুরেন্টে দেখা করলো, সেখানে খাওয়া দাওয়া করলো আর তাদের পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে লাগলো। আগামী শুক্রবার সকালে তুমি বাসায় যাবে আমাকে আনতে, আর ওখানে বলবে যে সারাদিন তুমি আমার সঙ্গে থাকবে। আন্টিকে আমি আর রিমি সব বলে রেখেছি, কোনো প্রবলেম হবে না। আর সেখানে গিয়ে তুমি আমার সঙ্গে এরকম আচরণ করবে যেন আমরা দুজনই খুব ক্লোজ হয়ে গেছি, সেটা নেহা বুঝে। ওকে, কোনো প্রবলেম নাই। আমি সময় মতো পৌঁছে যাব, আর তুমি যেভাবে যা করতে বলবে আমি তাই করব। আর আজকে নেহাকে দেখিয়েছি, আমি শিওর সে তোমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। হয়তো নয়তো সে নিজেই ভালোবাসাটা বুঝতেই পারছে না, তাই তোমার সঙ্গে এরকম আচরণ করছে। আর 2-4 দিন গেলে আমি শিওর সে নিজে থেকেই তোমাকে সব বলতে আসবে। সেটা সময় হলে দেখা যাবে। যাই হোক, এখন তাহলে আসি, আমাকে তো আবার কাল সকালে অফিস যেতে হবে, রাত তো অনেক হয়ে গেল। সেদিন বাসে পৃথিবীতে নীলের রাত প্রায় 12টার মতো বেজে গেল। সে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। প্রায় মিনিট 5 পর নেহা এসে দরজা খুলে দিল আর নীলকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সে রাগান্বিত স্বরে বলতে লাগলো। এটা বাড়ি নাকি অন্য কিছু, আমি সেটাই বুঝতে পারছি না। এইখানে যে কেউ এসে পড়বে, থাকবে, খাবে, যখন ইচ্ছা হবে বাসায় আসবে, মাঝরাত থেকে বাসায় আসবে, এগুলো এই বাসায় চলবে না। নেহার মা আড়ালে দাঁড়িয়েছিল, তিনি এই মুহূর্তে তার জন্য অপেক্ষা করছিলেন। তখনই তিনি সামনে এসে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। কি ব্যাপার নেহা, তুমি ওর সঙ্গে এরকম আচরণ করছো কেন? এই বাড়িতে তোমার যতটুকু স্বাধীনতা, নীলেরও ততটুকুই স্বাধীনতা আমরা দিয়ে রেখেছি। নীলের যখন ইচ্ছে হবে বাড়িতে আসবে, আর যেদিন ইচ্ছা হবে না বাড়িতে আসবে না। এ ব্যাপারে তুমি তো কথা বলার কেউ না। হ্যাঁ, সেটাই তো, আমি কেন এই কথা বলছি? এটা তো বাড়ি নয়, অন্য কিছু। এখানে যার ইচ্ছা হবে সেই চলে আসবে, তাদের নিজের ইচ্ছা মতো থাকবে, নিজের ইচ্ছা মতো নিয়ম তৈরি করবে। কই, আমরা তো কোনোদিন সন্ধ্যার পরেও বাড়িতে ফিরি না। তাইলে এই ছেলেটা কেন আমাদের বাড়িতে থেকে রাত 12টার পর বাড়ি ফিরবে? বললাম তো, সেসব কৈফত কেউ তোমাকে দেবে না, কারণ এই বাড়িতে যতটুকু অধিকার তোমার আর রিমির রয়েছে, ততটুকু অধিকার নীলেরও রয়েছে। নীলের যখন ইচ্ছা হবে এখানে আসবে, যখন ইচ্ছা হবে তখন সে রাতের 2টা বাজে বাড়িতে আসতে পারবে, কোনো সমস্যা নেই। আরে হ্যাঁ, নীল তো আর এমনি এমনি লেট হয়নি, হয়তো তার কোনো কাজ ছিল তাই। হায়, আমি তো সেটাই বলছি। তার কি এমন মহান কাজ ছিল যে অফিস ছুটি হয়েছে বিকেল 5টায় আর এখন রাত 12টা বাজে তার বাড়িতে আসার সময় হয়েছে? আমার তো সেটাই জানতে ইচ্ছে করছে। নেহা, আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলাম, কেন তোমার কোনো সমস্যা আছে নাকি এতে? তাছাড়া এটা তো তুমি খুব ভালো করেই জানো, তোমারই এক বন্ধুর সঙ্গে আমার প্রেম হয়েছে, সেটা বাড়ির কেউ না জানলেও তুমি তো খুব ভালোই জানো। তাহলে আমাকে এত প্রশ্ন করার কি আছে বলো? এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছিলাম। তুমি আমাদের বাড়িতে থাকবে, আমারই বন্ধুর সঙ্গে প্রেম করবে, আর রাত 12টার পর বাড়িতে ফিরবে, এইসব তো আমি সহ্য করব না। তোমার সহ্য করা বা না করায় কি আসে যায় সেটা তুমি আমাকে বলবে? তোমাকে কতবার বলেছি এই ছেলেটার পিছনে পড়বে না। সহজ সরল ইনোসেন্ট একটা ছেলে, গ্রাম থেকে এসেছে, শহরের এত সব নিয়মকানুন সে জানে না। তাই তো তোমাকে বলেছি তুমি ওকে যতটুকু পারো সহযোগিতা করবে, কিন্তু পিছনে লাগবে না। তোমাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ আছে বলে তো আমার জানা নেই।
তোমাদের সঙ্গে তর্কে আমি যেতে চাই না। আমি আসছি, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। নেহা সেখান থেকে হনহন করে নিজের রুমে চলে গেল। আর সেটা দেখে নীল আর নেহার আম্মু দুজনেই হাসতে থাকলো। তখন নেহার আম্মু বলতে লাগলো, এবার তো তুমি নিজের চোখে দেখতে পেলে নেহা কিভাবে জ্বলছিল। আমি শিওর সে তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের ইগোর জন্য বলতে পারছে না। তবে হ্যাঁ, একটা কথা আমি শিওর যে এভাবে চলতে থাকলে নেহা হয়তো 2-1 দিনের মধ্যেই তার মনের কথা প্রকাশ করে দিবে। কিন্তু আন্টি, আপনারা সত্যি যে রকমটা চিন্তা করছেন সেরকম যদি হয় তাহলে কি করবেন? তখনই নেহার আব্বু সেখানে এসে উপস্থিত হয়। আর তিনি তাদের কথোপকথন আগে থেকে শুনছিলেন, তাই তিনি বলেন, কি করব মানে? তোমার কি নেহাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? সোনা আমার, মেয়েটার এমনিতেই একটু অহংকারী, কিন্তু মানুষের দিক দিয়ে অনেক ভালো একটা মেয়ে। একটা সঠিক মানুষের ভালোবাসা পেলে আমার মেয়েটা শিওর বদলে যাবে। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে তো... এরপর নেহার আব্বু নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে থাকলো, আর কোনো কিন্তু নয় বাবা, আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলে রেখেছি। তোমার আব্বু নেহাকে ছোটবেলা থেকেই খুব ভালো করে চিনেন, তাই তোমার আব্বু আর অমত করেনি। তিনি এক কথাই রাজি হয়ে গেছেন তোমার সঙ্গে নেহাকে বিয়ে দিতে। ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আপনি আর আমার আব্বু যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ে করতেই রাজি। এরপর চলে গেল আরও কয়েকটা দিন। আজ শুক্রবার, তাই নীলের বলা কথা মতো রিয়া সকাল সকাল নেহাদের বাড়িতে চলে এসেছে। আর নীলের শিখিয়ে দেওয়া কথাগুলো মতোই কাজ করছে। এই নেহা, নীল কোন রুমে থাকে আমায় একটু দেখিয়ে দিবি? কেন? আমি তোকে সেটা দেখাতে যাব কেন? আর সাত সকালে তুই এইখানেই বা কেন এসেছিস? আমার বাড়িতে আসার অনুমতি তোকে কে দিয়েছে? শোন, এটা তোদের বাড়ি ঠিক আছে, কিন্তু আমার বয়ফ্রেন্ড আর আমার হবু হাজবেন্ড এই বাড়িতে থাকছে, তাই আমি যে কোনো সময় এই বাড়িতে আসতেই পারি। এখন কথা না বাড়িয়ে তুই আমাকে এটা বলে দে যে নীল কোন রুমে আছে। আর তুই যদি আমাকে সেটা বলতে না পারিস তাহলে সেটাও বলে দে, কারণ আমি তো তোর জন্য বসে থাকবো না, আমি নিজেই আমার বয়ফ্রেন্ডকে খুঁজে নিব। তোর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। এই শোন, আমি না তোর সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোর চেহারাটাও আমাদের বাড়িতে দেখতে চাইছি না। তোমার দেখতে যাওয়া বাধা আছে হয়তো, কারোরই কিছু যায় আসে না। রিয়াকে আমি এই বাড়িতে আসতে বলেছি কারণ রিয়াকে আমি ভালোবাসি, আর তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা সারাদিন একসঙ্গে সময় কাটাবো, তাই রিয়াকে আসতে বলেছি। একসাথে সময় কাটাবে মানে কি বোঝাতে চাইছো? তুমি এই বাড়িতে থেকে এসব নষ্টামি করবে, এসব তো চলবে না। তুমি এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে তারপর যা ইচ্ছা তাই করো, তোমাকে কেউ বাধা দেবে না। নীল এই বাড়িতে থেকে যাবে কেন? নীল এই বাড়িতেই থাকবে, আর তার যা করতে ইচ্ছা হয়েছে এই বাড়িতে থেকেই করবে। এতে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি নিজের চোখ দুটোকে বন্ধ করে রাখতে পারো। আম্মু, আমি বুঝতে পারছি না তোমাদের কি হয়েছে। তোমরা কেন এই ছেলেটার জন্য আমার সঙ্গে এরকম আচরণ করছো? বাইরের একটা ছেলে এখানে থাকছে আর তার উপর এসব নষ্টামি করছে, সেগুলোকে তোমরা সহ্য করছো? আমরা তো তার কাজকর্ম সেরকম খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আর সে তো সেরকম কোনো কিছুই করেনি। সে একটা মেয়েকে ভালোবাসে আর তার সঙ্গে পার্সোনাল টাইম কাটাবে, হয়তো এতেই খারাপের কি আছে? কেন ওই মেয়ের সঙ্গে কেন পার্সোনাল টাইম কাটাতে হবে? বাড়িতে কি মেয়ে মানুষ নেই নাকি? বাড়িতে তো মেয়ে মানুষ অনেকই রয়েছে, যেমন রিমি আন্টি। আমি কি ওদের সঙ্গে পার্সোনাল টাইম কাটাবো নাকি? ওরা তো আর আমার গার্লফ্রেন্ড নয় যে আমি একটু জড়িয়ে ধরতে পারবো, আদর করতে পারবো। এক থাপ্পড়ে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। তুই রিমি আর আম্মুকে কেন আদর করতে যাবি? আমি যে তোর চোখের সামনে ঘুরঘুর করছি, আমাকে তোর চোখে পড়ে না? এসব তুই কি বলছিস নেহা? তুই কিনা শেষে এই ছেলেটাকে এসব কথা বলছিস? তুই তো এই ছেলেটাকে একদম সহ্য করতে পারিস না, যে আমাদের বাড়িতে রয়েছে এটাই তোর সহ্য হয়? হ্যাঁ বলেছি, কারণ ওকে যেদিন আমি প্রথমবার দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বাংলায় তো একটা প্রবাদ আছে, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। আমার বেলাতেও সেটাই হয়েছে। আমি তো ভেবেছিলাম নীল নিজেই এসে আমাকে তার ভালোবাসার কথা বলবে, আমার পেছনে ঘুরঘুর করবে, কিন্তু এই ছেলে তো পুরো অন্য রকম। আমার পেছনে একটুও টাইম ওয়েস্ট করলো না, উল্টো নিজের ডিমান্ড দেখালো। হ্যাঁ, কিন্তু আমার মনের মানুষটা যে এমন আহাম্মক সেটা তো আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম যে আমার রাগ অভিমান এগুলো বুঝবে, আমাকে সে নিজেই এসে তার ভালোবাসার কথা বলবে, কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম কোনো কিছুই হলো না। তাই আমি বাধ্য হয়ে নিজেই
নিজেকেই বলতে হলো আই লাভ ইউ নীল, রিয়েলি লাভ ইউ। আর রিয়া, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যা। তুই বন্ধু নামের কলঙ্ক। আরে বাবা, তুই আমাকে কেন দোষারোপ করছিস? আমি আবার কি করলাম? আমি তো তোর বন্ধু ছিলাম, আর বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই। আমার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলি, আর তুই কিনা বলছিস যে তুই আমার বন্ধু হয়ে থাকতে চাস? হাই নেহা, রিয়া তোমার বন্ধু হয়ে থাকতে চাই, সে তোমার ভালোবাসাকে কেড়ে নিতে চায়নি। সে যা করেছে সে সব কিছু আমার আর রিমির কথাই করেছে, কারণ আমরা জানতাম যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু বলতে পারছো না, তাই এইটুকু নাটক আমাদের করতে হয়েছে। তাহলে ক্ষমা করে দিও, তোমার ভালোবাসা প্রকাশে আনার জন্য আমাদের এইটুকু করতেই হয়েছে। তখনই নেহা নীলের শার্টের কলার ধরে বলতে থাকে, ইত্রামি ফাজলামি বাদ দিয়ে এখন আমাকে এইটা বলো যে আমায় বিয়ে কখন করছো? তুমি বললে আজই করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আর আন্টি আঙ্কেল বাবার সঙ্গে কথা বলে রেখেছেন, বাবা এই বিষয়ে সম্মত আছেন, শুধু তোমার নিজের মুখে বলাটা বাকি ছিল। আমরা সবাই এটা জানতাম যে আজ না হোক কাল তুমি নিজের মুখে আমাকে তোমার ভালোবাসার কথা বলবে, তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। তার মানে শুধু তুমি, রিমি আর রিয়া নয়, এই পরিবারের সবাই এই বিষয়ে জানতো, আর তোমরা সবাই সব কিছু জেনে শুনে আমার সঙ্গে এরকম করেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমিও সময় হলে সুদে আসলে গুনে নিব। অতঃপর এর পরের দিন দুই পরিবারের উপস্থিতি আর সম্মতিতে নীল আর নেহার শুভ বিবাহের কাজ সুসম্পন্ন হয়। এরপর কেটে গেল দীর্ঘ 5 বছর। নীলের একটু শারীরিক সমস্যা ছিল, যার কারণে তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তাই নীল আর নেহার পরিবার মিলে নেহাকে অনেক জায়গায় ডাক্তার দেখায়। অবশেষে তাকে সিঙ্গাপুর চিকিৎসার জন্য নিয়ে যেতে চায়। দেখো, আমার জন্য তোমাদের এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। বলছি কি, তুমি আর একটা বিয়ে করে নাও। দেখো, একটা ছেলের জন্য বাবা ডাকটা কতটা আনন্দের সেটা সম্পূর্ণ না বুঝলেও একটু হলেও বুঝি, কারণ আমি তো আমার বাবাকে দেখেছি। তাই প্লিজ, আমাকে মনে হয় চিকিৎসা করিয়ে কোনো লাভ হবে না, তুমি আর একটা বিয়ে করে নাও। চুপ করো, তুমি একদম এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বলবে না। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ হয়তো চাইছেন আমাদেরকে একটু দেরিতে সন্তান দেবেন, তাই হয়তো তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাই বলি কি আমাকে আর একটা মেয়েকে বিয়ে করতে হবে নাকি? কখনোই না, আমি এমন কাজ কোনোদিনই করব না। আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে বিয়ে করেছি। তোমার ভালোবাসা আমি অন্য কাউকে দিতে পারবো না। কিন্তু আর কত অপেক্ষা করবে? দীর্ঘ 5টা বছর ধরে তুমি একটু বাবার ডাক শোনার জন্য অপেক্ষা করছো, আর কত অপেক্ষা করবে? তাই বলছি তুমি একটা বিয়ে করে নাও। যদি আর একবার তুমি নিজের মুখ থেকে এই কথাটা উচ্চারণ করেছো, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোমাকে আমি বলে দিলাম। প্রয়োজন হলে আমি বাবা ডাক শুনবো না, প্রয়োজন নেই আমার বাবা ডাক শোনার, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না, কারণ তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি। তোমার ভালোবাসা ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। আমি সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া নয়। অতঃপর পরের সপ্তাহে নেহাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো উন্নত চিকিৎসার জন্য। আর সেখানে ডক্টর বলে নেহার মা হতে সম্ভব, কিন্তু দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং তার খরচ অনেক ব্যয়বহুল। যেসব কথা শুনে নীল ডাক্তারকে বলে, ডাক্তার যত টাকা লাগে লাগুক, আপনি টাকার চিন্তা করবেন না, কিন্তু আমার স্ত্রীর সঠিক ট্রিটমেন্ট চাই। কিন্তু নীল, এত টাকা তুমি কোথায় পাবে? কেন এরকম বলছো? বললাম তো তুমি আমাকে ছেড়ে দাও আর বিয়েটা করে নাও। নেহার মুখ থেকে এই কথাগুলো শুনে নীল ডক্টরের সামনে নেহাকে ঠাস করে একটা চড় মেরে বসলো আর নিজেই বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। প্রায় 2 মিনিট কান্না করার পরে সে নেহাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই টাকা কোথা থেকে আসবে সেটা আমি চিন্তা করব, তোমাকে কেউ চিন্তা করতে বলেনি। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। তোমার ভালোবাসার কোনো খামতি রাখতে চাই না। কেন এত ভালোবাসো আমায়? আমি তো তোমাকে কম অপমান অপদস্থ করিনি, আর এখন তোমাকে বাবা ডাকতেও শোনাতে পারছি না। তাহলে কেন তুমি আমায় ভালোবাসো, আর কেনই বা ভালোবাসবে? পাগলিরে, ভালোবাসা বলে করে হয় না, ভালোবাসা জাস্ট হয়ে যায়। কখন কার জন্য সেটা বলা যায় না। তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো, সেটা যত ঝড় তুফানি আসুক না কেন, আমার ভালোবাসা কখনোই কমবে না। না হয় থাকলাম নিঃসন্তান, কিন্তু তোমার ভালোবাসা তো পাবো, তাতেই আমার চলে যাবে। অতঃপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে বাচ্চা শিশুদের মতো কান্না করতে থাকে। আল্লাহ চাইলে তাদের একটা সন্তান দান করতে পারে আর তাদের সংসারটাকে একটা সম্পূর্ণ সুখী আর সমৃদ্ধ সংসারে পরিণত করতে পারে। যাই হোক, সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো ভিউয়ার্স,
আপনাদের একটা কথাই বলবো, আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার রয়েছে আর অন্ধবিশ্বাস রয়েছে। দেখুন, আমরা তো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করি, তারপর যখন সে সন্তান দিতে অক্ষম হয় তখন আমরা তাকে অনেক অপমান অবহেলা করি, যেটা তার প্রাপ্য নয়। কারণ সে তো নিজেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা ছেলেকে বাবা ডাক শোনাতে চেষ্টা করে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, দেখুন, যদি কোনো মেয়ের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তাকে অপমান, অপদস্থ এবং মানসিক লাঞ্ছনা না দিয়ে আমাদের উচিত মেয়েটার পাশে দাঁড়ানো এবং তার সঠিক ট্রিটমেন্ট করানো। আল্লাহ চাইলে 50 বছর পরেও যে আমাদের সন্তানের সুখ দিতে পারেন, এমন হাজারো প্রমাণ আমাদের সমাজে অহরহ রয়েছে। তাই আমাদের মানসিক চিন্তাধারা বদলানো উচিত এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সবার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।